ও আমার ওর রুমে ডাইকা নিচ্ছে, বলে কথা শুনে যাও, বিদেশের ব্যাপারে কথা বলবো। তাই আমি গেছি, আমার আম্মু আসছিল না বাসায়, আর আমরা যে মানে নিচতলায় ছিলাম, যে দুই পাশে ওই পাশে দুইটা ভাড়াইটা, আর আমরা আর ওই বরাবরই রুম। ও ডাইকা নিচ্ছে, আম্মু আসছিল না বাসায়, নেওয়ার পর বলতেছে এখানে বসো, আমি যেগুলো বলি মন দিয়া শুনো। তারপর ঠিক আছে ভাই বলেন আপনি। বলতেছে তুমি আমার বিয়ে করো, টাকা পয়সা বাড়ি গাড়ি সব কিছু পাইবা, কোনোটার অভাব নেই। এগুলো বলতেছে, আমি কি না ভাই আপনার এইগুলো আমার দরকার নেই। হ্যাঁ, এই কথা বলার পর উনি আমার গায়ে হাত দিতেছে। তারপর আমি বললাম কি ভাইয়া, আপনি বলছিলেন যে না আমি আপনার ছোট বোনের মতো, এই কথা বললে আপনি আমার এই জায়গায় আনছিলেন। আপনি যেহেতু এরকম আমার সাথে করবেন, যদি বিয়েই করতেন, তাহলে আপনি আমারে, আমি যখন জুড়েন ছিলাম ওই জায়গায় থাকতেই আপনি আমারে বলতেন যে আমি তোমার বিয়ে করব, তাহলে আমি ওরকম ভাবেই আসতাম। বলে কি তখন বললে তো তুমি আসতা না, তখন জানলে তো তুমি এসব আসতা না, এইগুলো বলে। তারপর আমি বলি আপনি যদি এরকম মানে আমার কি বলবো, যে অনেকক্ষণ জোরাজোরি করতেছে, আমি কেন চিৎকার করবো। বলে কি এগুলো কেউ বিশ্বাস করবো না যে না আমি এগুলো করতে পারি। আমার বলে যদি বিয়ে না করস, তাহলে তোর মায়েরে তোর বাইরে তোর মাইরা ফেলাম, আর এসব কথা কেউ বলবিও না, আর বললেও তোর কথা বিশ্বাস করবে না। এত বছর আমি জেল খাইতে পারিছি, সবাই জানে আমি ভালো হয়ে গেছি, অনেক রকমের ভয়টয় দেখাচ্ছে। আমি যদি বিয়ে করস, তাহলে তোর লাগিয়া ভালো, টাকা পয়সা বাড়ি গাড়ি সব কিছু পাইলি, তোর মা তোর ভাই বাচ্চা থাকলো, তুইও বাচ্চা থাকলে, এটা ভালো না? এখন চিন্তা করে দেখ তুই কি করবি। তারপরে আমি বিয়েতে রাজি হয়েছি, কিন্তু আজ জন্য এখন আমি চুপ হয়ে থাকুন কেন? আমি কেন সবাই জানাবো না? ও যে আমার টাকা পয়সা দেয় না, আমার কাছে তো প্রমাণ আছে, কোনো টাকা পয়সা দেয় না। বলছে আমি যদি চলে আসছি, হ্যাঁ, তাহলে আমার মিথ্যা মামলা দিব, টাকা চুরি গয়নাগাটি চুরি। আমি আর আমার বান্ধবী কদমতলি গেছিলাম আমার মামার বাসায়, আসার টাইমে সিএনজির জন্য দাঁড়াইছিলাম। তো তখন উনি দেখা বলতেছে তোমরা কোথায় যাইবা? আমরা বলতেছি যে না আমরা জুরাইন থাকি, জুরাইন যাব। তারপর উনি চলে গেছে, আবার ঘুনা দিয়ে আসছে, এসে বলতেছে কি যে তোমরা দুজন তো আমার ছোট বোনের মতো, তাই কি করো? তারপর আমি আর আমার বান্ধবী বললাম কি যে আমি তো পাসপোর্ট করতে দিচ্ছি, আমি বাইরে চলে যাও। আমার বান্ধবী বললো যে ভালো চাকরি পেলে করবো। এই কথা শুন না, বলে তোমরা দুজন আমার ছোট বোনের মতো, তোমাদের নাম্বার দিয়ে যাও, ভালো চাকরি দিব তোমাদের, সরকারি চাকরি, টাকা পয়সা কম লাগবে। তারপর আমার নাম্বার নিছে, আমার বান্ধবীর নাম্বার নিছে। নেওয়ার পর দু একদিন পর আবার আমার ফোন দিছে, আমার বান্ধবীরও ফোন দিছে। বলে তুমি আর তোমার বান্ধবী আমার বাসায় আসো, কদমতলি গোলাম বাজার, হ্যাঁ তোমাদের চাকরির বিষয়ে কথা বলবো। তো ওনার বাসায় আমি আর আমার বান্ধবী গেলাম, যাওয়ার পরে বলতেছে সরকারি চাকরি পাইতে হলে তো 16-17 লাখ টাকা লাগে, আর তুমি যদি আমার মাধ্যমে এই চাকরিটা পাও 3-4 লাখ টাকা 5 লাখ টাকার মধ্যে পাইলে তোমার ভালো না? আমি বলছি কি ভাইয়া আমি তো বাইরে চলে যাবো, আমি তো পাসপোর্ট করছি, আমি কেন আপনার ওই সরকারি চাকরিতে আমি কি করবো? আর আমি তো অত শিক্ষিত না যে আমি সরকারি চাকরি করতে পারবো। ওতে শিক্ষিতও লাগে, টাকা পয়সাও তো লাগে, আমার কাছে তো অমন নাই। হ্যাঁ, বলে যে তুমি বিদেশ যেতে চাইছো, মানে ই করতে চাইতেছো না, ওইটাও পারবো, ওই লোকও আমার কাছে আসছে, বিদেশও যাইতে পারবো, কোনো সমস্যা নেই, ভালো লোক আছে। এই কথা বলার পরে বলতেছে বিদেশে তোমার যাইতে তো মহিলাদের টাকা পয়সা লাগে। আমি বলছি কি না, কোনো টাকা পয়সা লাগে না মহিলাদের, ফ্রিতেই যাওয়া যায়। বলে না, টাকা পয়সা দিয়েই যাইতে হয়, তোমার যদি আমি পাঠাই তুমি তো আমার ছোট বোনের মতো, তাহলে ভালো জায়গায় পাঠাবো, খারাপ জায়গায় পাঠাবো না। এই কথা বলে বলতেছে তুমি আমার পাশে রুম নাও। আমরা রুম নিলাম। যেন বলছে যেন গাড়ি ভাড়া টাড়ি ভাড়া বাচ্চা যাইবো, পাসপোর্ট করছো যেন কত ঝামেলা, মেডিকেল করতে হয়, এটা সেটা। এখন তোমার তো বড় একটা ভাই নাই, আমি তোমার তোমার মানে তুমি আমার ছোট বোন, আর আমি তোমার বড় ভাইয়ের মতো, যতটুকু করা লাগে আমি ততটুকু করবো। এই কথা বলছে। এই কথা বলার পরে আর পাশে রুম নেওয়া আসছে। রুম নিয়ে আমরা মানে কয়দিন ভালো এসেছিল, বোন বোন করে ডাকছে, ই করছে, আমুরে আন্টি করে ডাকতো। আবার সবাই শিখায় মানে বলছে যে যদি কেউ জিজ্ঞেস করে বলবা কি যে খালা, আর হলো খালতো বোন, ছোট বোন, ছোট খালতো বোন। আর নাইলে মানুষে খারাপ বলবো। হ্যাঁ, সাংবাদিক গেলেও তো বলতো এটাই যে ও আমার খালতো বোন, এরকমই কিন্তু বলতো। তারপরে এই আপনার কয়েকদিন গেল আবার, যার পর বলতেছে কি যে তুমি বিদেশ যাবা কি করতে, একটা ভালো ছেলে আছে, ওই তোমার সব কিছু স্বপ্ন পূরণ করে দিব, টাকা পয়সা বাড়ি গাড়ি সব কিছু করে দিব, তুমি বিয়ে করো ওরে, তাইলে তুমি সব পাইবা। হ্যাঁ, আমার আম্মুরে বলছে, আমার বলছে, আমি বলছি না ভাই, আমারটা আমি নিজেরটা নিজেই করে নিবো, আমার কারো লাগবো না এগুলো দেওয়ার। বলতেছে কি যে বিদেশি মেয়েরা ভালো না, বিদেশি মানে মেয়েরা গেলে ওনাদের আর বিয়ে হয় না, বাংলাদেশে আসলে অনেক কথা বলছে। আমার আম্মুরও বলছে যে ওই ছেলেরে শুক্রবারে নিয়ে আসবো, ছেলে দেখবো, আর ছেলেরও আপনারা দেখেন। এখন তো শুক্রবার চলে গেল, কোনো খবর নাই কোনো ছেলের। তারপরে আবার উনি বলতেছে যে আমার দ্বারাও বলে নাই, আগে বলছে আম্মুর কাছে। হ্যাঁ, আম্মুর কাছে বলার পরে ওর মানে ওর দোকানে একটা ছেলে ছিল, ওর নাতি, হ্যাঁ কালাম কইরা, ওই কালামে আমার ছাদে নিয়ে গেছে।
নিয়া বলতেছে যে ওর ঢাকায় নাকি ওই 10 কাঠা জায়গা কিনছে কেরানীগঞ্জে। তারপর হয়েছে যে আপনার কুমিল্লায় 5 তলার বাড়ি কাজ চলতেছে। এরপর ওর ভাইগনারে নাকি ওই যে গাড়ি কিনা দিছে ট্রাক, জিটপালি টানে যে ওই গাড়ি কিনা দিচ্ছে 2টা। আরো অনেক টাকা পয়সা আছে, বলে মাসে মাসে সরকারের থেকে 5 লাখ করে টাকা পায়। আবার হ্যাঁ, তারপর একবারে 60 লক্ষ টাকা পাইছে সরকারের থেকে দিচ্ছে। উনি এই সেই মানুষ না, অনেক ইসের মানুষ। হ্যাঁ, এগুলো বলতাছে। আপনি কি টাকার জন্য এই বুড়ো মানুষটাকে বিয়ে করতে রাজি? না না, প্রথমে আমি মানে পরে আমি কাঁদছি ছাদে বই ওই ছেলেটার সাথে, যে উনি বলছিল যে আমি ওনার ছোট বোনের মতো, আমার বিদেশ পাঠাইবো। ছোট কোনো তো না, ওনার না যদি ওনার বয়স হিসাব করি তাহলে আপনার বয়সের নাতির বয়সী না, তাই না? কিন্তু উনি তো বলছে যে আমি ওনার বোনের মতো। হ্যাঁ, পরে আমি কান্না করতেছি যে উনি বলছিল আমি ওনার ছোট বোনের মতো, এখন আবার বিয়ের প্রস্তাব দেয় কিভাবে? এতদিন বলছে অন্যজনের কথা, এখন আবার বলে ওনার কথা। পরে আমি ছাদের থেকে আমি আমার ঘরে গেছি থেকে আমি ওনার সাথে কথা বলতে বলি না। এখন বলে কি কিছুক্ষণ পর আমার ডাকে দেন, আরে পাগল আমি তোমার সাথে দুষ্টামি করছি, বিয়ে করবো না, এমনি দেখলাম তুমি কি বলো কি করো। পরে মানে মাথায় হাত ধোয়াইলে ই করলো যে না থাক, রাগ করে থাকো না, এটা সেটা বলছে অনেক কিছু বলার পর যে মনে হয় দুষ্টামিও করতে পারে। এরপর কয়েকদিন গেল, আমার আম্মু বাসায় না। কেউ তো ওই ছেলেও আমার লোভ দেয়ছে, আমি ওতে রাজি হই নাই। যখন বলছে যে আমার জেল খাটার অভ্যাস আছে এবং কি যে এখন আমারে মানে কেউ বিশ্বাস করবো না যে আমি এগুলো করতে পারি, তখন বলছে কি যে দেখোস না আমার কাছে প্রতিদিন সাংবাদিক আসে আমারে খুঁজে, এগুলো কেউ বিশ্বাস করবো না, ওনারা আমার পকেটেই থাকে সাংবাদিক পুলিশ। আর আমি হলো এমন একটা মানুষ জানো, আমি ওই যে কি মাননীয় প্রধানমন্ত্রীর বাপের খুনিদের ফাঁসি দিচ্ছি, এই জন্য আমার জন্য সব কিছু মাপ। আমার এইসব দিয়ে আমার ভয় দেয়। তো বিয়া যেদিন বিয়ে হয়েছে ওদিনও আম্মুরে জানানো হয় নাই, বলছে বিয়ের পরে জানাবি, এখন জানাবি না কি লেগা? আম্মুর সাথে ওর সাথে বাজাবাজি, ও টাইম নেই ও টাইম আমার মানে ওর রুমে ডাকতো, তাই এটা নিয়ে আম্মুর সাথে ওর লাগে একটু ঝরকা হয়েছে যে না আপনি সময় নেওয়ার সময় আমার মেয়েরে ডাকেন কেন আপনার ঘরে? তো আপনি শেষ পর্যন্ত কার কথায় বিয়েতে রাজি হলেন? মানে এই যে ও বলছে যে মাইরা ফালাইবো, এই যে ওর কথাই, কিন্তু ওই যে কালামে যে বললো এরকম লোভ দেয়ছে, তখন আমি রাজি হই নাই। নিয়ে ওর ঘরে ডাইকে নিয়ে আমার সাথে মানে যে ব্যবহারটা করলো, ওদিন বাসায় ছিল না। পরবর্তীতে জানান নাই? পরে তো বিয়ে হয়েছে, তারপর না আম্মু বাসায় আসলো। মানে ওই দিনই কি বিয়ে হয়েছে? হ্যাঁ, রাত্রে। ওই দিন রাত্রে বিয়ে হয়েছে, মানে আপনার আম্মুর অনুপস্থিতিতে বিয়ে হয়েছে? হ্যাঁ, আম্মুর কোনো সই নেই, কিচ্ছু নেই, আম্মু বাসায় ছিল না। আমি বলছি যে আম্মুরে ফোন দি, আম্মুরে জানে কয় না তো মায়ের হ্যালো তো আম্মু এলো তো সমস্যা হইব। আম্মু হালকা হালকা রাজি ছিল মনে কে? হয় আপনিও রাজি ছিলেন একটু একটু। আমার তো ভয় দেখাইছে, এই জন্য আমি রাজি ছিলাম, নাহলে তো আমি রাজি হতাম না। আমি তো বললাম যে না, আগে কোনো আমি টাকা পয়সা লোভ করি নাই। ও মানে এরকম ভাবে বলছে, এরকম ভয় দেখাইছে, এই কারণে আমি রাজি হয়েছি, নাহলে আমি রাজি ছিলাম না। আচ্ছা, বিয়ের সময় সাক্ষী কারা কারা ছিল? সাক্ষী ছিল আমার আম্মু, তো বাসা ছিল না। আমি বলছি না আমার আম্মুরে ফোন দিই, বলছে না আম্মুরে ফোন দিতে না, আম্মুর যদি আসে তাহলে ঝামেলা হইব, মানুষে জানাজানি হইব। তো বলছে না তোর আম্মুরে ফোন দেওয়া লাগবে না, তোর আম্মু বিয়ের পরে জানবো। সত্যি করে মানে নিজে একটু বলেন তো আসলে বিষয়টা কি, যেহেতু আপনার মা আছে, আপনি আপনার আম্মুকে জানাতে চান, আপনি জোর করেন না, তখন আপনি রাজি নাকি চিন্তা করছেন কি যে তারে বিয়ে করলে হয়তো বাড়ি গাড়ি টাকা পয়সা অনেক কিছু হবে, এই চিন্তা করে আসলে ফাইনালে রাজি হয়েছিলেন? এটাতে তখন আমি এইসব কোনো কথাতে আমি রাজি হই নাই। আমি রাজি হয়েছি যে আমার হুমকিগুলো দিচ্ছেন এগুলো কেউ বিশ্বাস করবো না। ও বলছে যে আমার এই জায়গায় আইন, আমি বললাম না যে আপনি আমার আগেই বলতেন আপনি আমার বিয়ে করবেন, তাহলে এই জায়গায় আইন না কি লেগে আমি ওরকম ভাবে আসতাম। বলে এইসব মানে কইলে এরকম করলে তো তুই আইতি না, আর দূরে থাকতে কি আমি পারতাম তোর সাথে এরকম করতে? আচ্ছা, এগুলো এটা তো বলছে। শুনলাম। আচ্ছা, বিয়ের সময় জল্লাদ শাহজাহান যখন আপনার বিয়ে করে, জল্লাদ শাহজাহান বিয়ে করার সময় উপস্থিত কে কি ছিল সাক্ষী হিসাবে? ছিল আমার একটা বড় ভাই ছিল, আর হচ্ছে যে আমি মানে পাশাপাশি ভাড়া থাকতাম, ওই একটা আন্টি একটা মামা মামা বাবা ডাকতাম আর কি ওনারা। জল্লাদ শাহজাহান যখন বিয়ে করে কত টাকার কাবিনে আর ওর লোক ছিল, ওর লোক ছিল কাবিনে দিয়েছে? 5 লাখ। 5 লাখ টাকা। আপনি কি দেখছেন, দেখা সই করছিলেন? এমনি ওই যে কাজীর অফিসে যে হ্যাঁ সই করছি তো। বিয়ে কি বাসায় হয়েছিল না কাজী অফিসে? কাজী অফিস হয়েছিল। আর বাসায় আমার বলছে হ্যাঁ একটা স্টাম্প মাইনা দিচ্ছে, অলিখিত স্টাম্প, বলছে এটার মধ্যে সই করা কোর্ট কাবিন হইব। তো ওই দিন মানে বৃহস্পতিবার নাহলে শুক্রবার ছিল, বলছে এখন দিয়ে তো লাভ নেই, শুক্র শনি 2 দিন বন্ধ থাকে, রবিবার দিন কোর্ট খুলবো, ওই দিন আমি এটা নিয়ে লিখিতভাবে করে আইন না, এটা হলো কোর্ট কাবিন হবে, যেন তোমার কোনো সমস্যা না হয়, এটা নিয়ে তুমি আইনের নিতে পারবা, এসব কথা বলছে। হ্যাঁ, এটার মধ্যে সই করো। আমারও সই নিছে, আবার যারা ছিল বিয়ের ভিতর ওনাদেরও সই নিছে। কাজীর অফিসেও ওনার কিন্তু লোক ছিল, বাবুল ছিল, একটা আপনার পুলিশের যে দারোগা ওসি বলে ওই লোক ছিল।